হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো প্রত্যেকে? আশা করি ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো আজকে আমরা রেলওয়ে এবং এসএসসির যে পিওয়াইকিউ ক্লাস, আজকে আমাদের ক্লাস নাম্বার 8। ঠিক আছে, এর আগে কিন্তু আমরা 7টা ক্লাস কমপ্লিট করেছি এবং সেখানে আমরা অনেক রকমের এমসিকিউ প্র্যাকটিস করেছি, প্লাস তার সঙ্গে ডিটেলস গুলো কভার করা হয়েছে। আশা করি তোমরা এমসিকিউ গুলো এবং ডিটেলস গুলো পড়ে উপকৃত হবে, যেটা তোমাদের বিভিন্ন পরীক্ষায় হেল্প করবে। ঠিক আছে, রেলওয়ে বা এসএসসির বিভিন্ন পরীক্ষায় তোমাদের হেল্প করবে কি? ঠিক আছে, তো আজকে আমাদের 7 নম্বর ক্লাস। তো চলো আমরা একদমই সময় নষ্ট না করে আজকে আমরা ক্লাসের মধ্যে ঢুকে পড়ি। কেমন? ওকে, তো আজকে আমাদের একদম প্রথম কোশ্চেনটা হচ্ছে, বলো কোন পরিস্থিতিতে পদার্থের গতি বাড়ানোর জন্য লাগা বল সব থেকে বেশি প্রভাবিত হয়? কোন পরিস্থিতিতে পদার্থের গতি বাড়ানোর জন্য লাগা বল সব থেকে বেশি প্রভাবিত হয়? বলো। গুড মর্নিং, গুড মর্নিং প্রত্যেককে, গুড মর্নিং। ফার্স্ট কোশ্চেন আমি দিয়েছি, তোমরা অ্যান্সার করো। কোনটা হবে এখানে সঠিক উত্তর? দেখো, আমরা একটু অপশানগুলো ভালো করে দেখি। ঠিক আছে, একটু অপশানগুলো আমরা ভালো করে দেখি। বলছে পদার্থের ভর কম হলে বা পদার্থের ভর বেশি হলে, ভর এবং বলের দিক এক হলে, আর বল প্রয়োগের দিক এবং গতি যদি বিপরীত দিকে হয়। তো এখানে অপশন ডিটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, বল এবং গতি যদি বিপরীত দিকে হয়, বল এবং গতি যদি বিপরীত দিকে হয়, তখন গতি সব থেকে বেশি প্রভাবিত হয়। ঠিক আছে, এই পরিস্থিতিতে কি হয়? ধরো একটা বস্তু আছে, তুমি বস্তুকে সামনের দিকে বল প্রয়োগ করলে, ঠিক আছে, অ্যাকচুয়ালি গতি বাড়ানো না লিখে আমরা লিখি গতি পরিবর্তন, তাহলে প্রশ্নটা আরো অ্যাপ্রোপ্রিয়েট হবে। গতি পরিবর্তন, ঠিক আছে, চেঞ্জ হবে প্রশ্নটা, তাহলে আরো অ্যাপ্রোপ্রিয়েট হবে। ধরো একটা বস্তুর গতি এদিকে, আর একটা বস্তুর উপর আমরা এদিকে বল প্রয়োগ করছি। দেখো, বস্তুর ভর তো কনস্ট্যান্ট, ভর তো কখনো পরিবর্তন হয় না। তাহলে একটা বস্তুর ভর বেশি বা কম চাইলেই তো আমরা করতে পারি না। পারি কি? আমরা একটা বস্তুর ভর চাইলে বাড়াতে পারি বা কমাতে পারি, এটা তো আমাদের হাতে নেই। তাহলে ভর বেশি কম এটা আমাদের দিকে হচ্ছে না। তাহলে প্রথম দুটো অপশন ভুল। ভর যেহেতু কনস্ট্যান্ট, বেশি কম হয় না। 3 নম্বর কোশ্চেনটা কি বলছে? ভরে এবং বলের দিক, ভরের কোনো দিক হয় না, কারণ ভর তো একটা স্কেলার রাশি। ভর কি রাশি? ভর হচ্ছে একটা স্কেলার, স্কেলার রাশির কোনো দিক হয় না। তো ভর এবং বলের দিক এর কোনো মানে দাঁড়ায় না। তো সঠিক হচ্ছে বল প্রয়োগের দিক এবং গতির দিক যদি বিপরীত দিকে হয়, অর্থাৎ একদিকে গতি একদিকে বল, তাহলে গতিকে প্রভাবিত করতে পারে বা পরিবর্তন করতে পারে, যেটাকে আমরা বলি মন্দন সৃষ্টি হবে। আমরা কি বলি? যেটাকে মন্দন সৃষ্টি হবে। ক্লিয়ার? এটা প্রত্যেকে বুঝতে পেরেছো? নেক্সট কোশ্চেনে আসছি। নেক্সট কোশ্চেন হচ্ছে, কোন বৈদ্যুতিক যন্ত্রে হিটিং এফেক্ট সব থেকে কার্যকরভাবে কাজে লাগানো হয়? হিটিং এফেক্ট, যে হিট তৈরি হয়, ঠিক আছে, হিট প্রডিউসড ডিউ টু ইলেকট্রিক কারেন্ট। আমরা জানি ইলেকট্রিক কারেন্ট গেলে সেখানে হিট প্রডিউসড হয় অ্যাকর্ডিং টু জুলস ল, জুলের সূত্র অনুযায়ী।
এইচ সমান সমান আই স্কোয়ার আর টি। এই যে হিটটা উৎপন্ন হচ্ছে এটা সব থেকে ভালোভাবে কাজে লাগানো হয় কোন যন্ত্রে? সব থেকে ভালোভাবে কাজে লাগানো হয় ফ্যানে। ফ্যান কি আমরা গরম হওয়ার জন্য কিনি? ফ্যান যে গরম হয় এটা কি আমাদের কোনো কাজে লাগে? লাগে না। রেফ্রিজারেটরে তো তাপ লাগে না, ঠান্ডা কাজে লাগে। বাল্বের কাজ হচ্ছে আলো দেওয়া। বাল্বের কাজ হচ্ছে আলো দেওয়া, তাপ দেওয়া নয়। বাল্বে যে তাপটা তৈরি হয় সেটাকে আমরা অপচয় হিসাবে গণ্য করি। আসল বিষয় হচ্ছে টোস্টার, এখানে তাপ দিয়ে তৈরি করা হয়। ঠিক আছে, টোস্টার এবং বিভিন্ন যে হিটারগুলো রয়েছে সেখানে বৈদ্যুতিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তর করে কাজে লাগানো হয়। ঠিক আছে, খাবার গরম করার জন্য বলো বা বিভিন্ন কাজের জন্য আমরা ব্যবহার করি। ঠিক আছে, হ্যাঁ, এক ধরনের রুটি যেগুলো একটু সেঁকা হয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে, এটা বুঝতে পেরেছো? অপশানগুলো দেখবে ভালো করে। অনেক সময় কি হয়, অপশান এলিমিনেট করে অ্যান্সার করা যায়। অপশানগুলো ভালোভাবে দেখলে তুমি যদি কোশ্চেনটা নাও জানো তুমি অ্যান্সার অনেক সময় করতে পারো যদি অপশানগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করো। নেক্সট কোশ্চেন বলো, কোন প্রক্রিয়ার মাধ্যমে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়? এটা বলো। এখানে আমাদের সঠিক উত্তর কোনটা হবে? এখানে আমাদের সঠিক উত্তর হবে মিওসিস। এখানে আমাদের সঠিক উত্তর হবে মিওসিস। ঠিক আছে, আমি তোমাদের একটুখানি মাইটোসিস আর মিওসিসের বিষয়টা বলে দিই। ঠিক আছে, মাইটোসিস কোষ বিভাজনে কি হয়? মাইটোসিস কোষ বিভাজনে 2n সংখ্যক যদি ক্রোমোজোম থাকে তাহলে এটা বিভাজনের ফলে দুটো যে কোষ তৈরি হবে তাদের প্রত্যেকটাতে 2n সংখ্যক করে ক্রোমোজোম থাকবে। ঠিক আছে, এটাকে আমরা বলবো প্যারেন্ট সেল, আর এটা এইগুলোকে আমরা বলবো ডটার সেল। ঠিক আছে, ডটার সেল। মাইটোসিসে কি হয়, 2n সংখ্যক ক্রোমোজোমে 2n সংখ্যকই থাকে। অপরদিকে যদি আমরা মিওসিসের কথা বলি, তাহলে মিওসিসে কি হয় দেখো, মিওসিসের একটা কোষে যদি 2n সংখ্যক ক্রোমোজোম থাকে, প্রথমে এখান থেকে দুটো কোষ তৈরি হয় যার মধ্যে 2n করে থাকে। এটাকে বলা হয় মিওসিস 1 পর্যায়। এটাকে বলা হয় মিওসিস 1 পর্যায়। এরপরে এখান থেকে দুটো যে কোষ তৈরি হবে তাতে n সংখ্যক ক্রোমোজোম করে থাকবে। ঠিক আছে, n সংখ্যক ক্রোমোজোম করে থাকবে। অর্থাৎ ঘটনাটা হচ্ছে মিওসিসে একটা থেকে চারটে কোষ তৈরি হয়। মিওসিসে একটা থেকে চারটে কোষ তৈরি হয় এবং ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। আর মাইটোসিসে কিছুই পরিবর্তন হয় না, তাই অনেক সময় মাইটোসিসকে আমরা বলি সাদৃশ্য বিভাজন, কারণ এখানে দৃশ্যগত কোনো পরিবর্তনই হয় না। ঠিক আছে, দৃশ্যগতভাবে তেমন কিছুই পরিবর্তন হয় না। অপরদিকে মিওসিসে পরিবর্তন হয়, ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়। বোঝা গেছে? তাহলে এখানে আমাদের যে কোশ্চেন, কোন প্রক্রিয়ার মাধ্যমে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়, সেটা হচ্ছে আমাদের মিওসিস। অপশন সি হবে সঠিক উত্তর। ঠিক আছে,
এখানে লেখা আছে দেখো, মিওসিস হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায় যাতে গ্যামেট তৈরি হয়। এই প্রক্রিয়ায় একটি কোষ থেকে 4টি কন্যা কোষ তৈরি হয়, অর্থাৎ যেটা আমি তোমাদের দেখালাম, একটা কোষ থেকে 4টে কোষ তৈরি হয় এবং প্রতিটির ক্রোমোজোম সংখ্যা মূল কোষের অর্ধেক হয়। তাহলে এখানে অপশন সি হবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেছে? নেক্সট কোশ্চেন, আলোর কোন বৈশিষ্ট্যের জন্য রংধনু সৃষ্টি হয়? আলোর কোন বৈশিষ্ট্যের জন্য রংধনু সৃষ্টি হয়? প্রতিফলন, বিচ্ছুরণ, প্রতিসরণ এবং বিচ্ছুরণ, প্রতিফলন এবং প্রতিসরণ। আলোর কোন বৈশিষ্ট্যের জন্য রংধনু সৃষ্টি হয়? বলো। সঠিক উত্তর এখানে প্রতিসরণ হবে এবং বিচ্ছুরণ হবে। সঠিক উত্তর এখানে প্রতিসরণ হবে এবং বিচ্ছুরণ হবে। ঠিক আছে, রংধনু সৃষ্টি হচ্ছে সূর্যের আলো বৃষ্টির ফোঁটার মধ্যে প্রবেশ করার সময় প্রতিসরণ হয় এবং বিচ্ছুরণ প্রক্রিয়ার মাধ্যমে আলো বিচ্ছুরণের ফলে বিভিন্ন রঙে ভেঙে যায়। মানে আমি তোমাদের একটু দেখাচ্ছি, এটা হচ্ছে তোমার বৃষ্টির ফোঁটা। ঠিক আছে, এখান থেকে যখন আলো আসছে, প্রথমে আলো প্রতিসৃত হচ্ছে, তারপরে এখান থেকে আলো প্রতিফলিত হচ্ছে এবং যখন প্রতিসৃত হচ্ছে তখনই আলো কিন্তু বিভিন্ন বর্ণের আলোতে ভেঙে যাচ্ছে, এর ফলে বিভিন্ন রং আমরা দেখতে পাই। ঠিক আছে, তাহলে এখানে অ্যাকচুয়ালি 3টে প্রক্রিয়ায় কাজ করে। এক, প্রতিসরণ কাজ করে। 2, এখানে প্রতিফলন কাজ করে। 3, এখানে বিচ্ছুরণ কাজ করে। বিচ্ছুরণ মানে আলোর ভেঙে যাওয়া। ঠিক আছে, মৌলিক বর্ণে ভেঙে যাওয়া, মৌলিক বর্ণে ভেঙে যাওয়া বিচ্ছুরণ। বোঝা গেছে? তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন সি। নেক্সট, তা এখানে যেহেতু অপশন দেখতে হবে, আমাদের প্রতিফলন দিইনি কিন্তু তার বদলে প্রতিসরণ বিচ্ছুরণ দিয়েছে, এটাই তাহলে কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, বিচ্ছুরণটা এখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এখানে বিচ্ছুরণটা মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। নেক্সট, কার্বন ডাই অক্সাইড জলে জমে যাওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? কার্বন ডাই অক্সাইড জমে যাওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? বলো। কার্বন ডাই অক্সাইড জমে যাওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? দেখে এটাকে ক্যান্সার করতে পারে। দেখো, কার্বন ডাই অক্সাইড জমে যাওয়ার যে প্রক্রিয়া তাকে বলা হয় সেকোয়েস্ট্রেশন। অপশন ডি হবে সঠিক উত্তর। ঠিক আছে, সেকোয়েস্ট্রেশন এই প্রক্রিয়াটা কি? এটা একটা বিশেষ ধরনের প্রক্রিয়া যেখানে কি করা হয়, প্রথমে বাতাস থেকে কার্বন ডাই অক্সাইডকে পৃথক করা হয়, পৃথক করে তাকে জমানো হয়। ঠিক আছে, জমিয়ে সাগরের তলদেশে সংরক্ষণ করা হয় বা মাটির নিচে সংরক্ষণ করা হয়। এর ফলে কি হয়, ওই কার্বন ডাই অক্সাইডটা বিভিন্ন কাজে লাগানো যায়। আবার বাতাস থেকে যেহেতু আমরা কার্বন ডাই অক্সাইডকে শোষণ করছি, তাই বাতাসের কার্বন ডাই অক্সাইডের পরিমাণটাও কমাতে সাহায্য করে। এই প্রক্রিয়াকে আমরা কি বলবো? সেকোয়েস্ট্রেশন। মনে থাকবে।
তাহলে এখানে লেখা আছে, একটু দেখে নেবে। বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড পৃথক করা হয়, মাটির নিচে বা সাগরের তলদেশে সংরক্ষণ করা হয়। এটি পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমাতে সাহায্য করে। ক্লিয়ার প্রত্যেকের কাছে? নেক্সট, শব্দের গতি কোন মাধ্যমে সব থেকে কম? শব্দের গতি কোন মাধ্যমে সব থেকে কম হবে বলো? শব্দের গতি কোন মাধ্যমে সব থেকে কম? শব্দের গতির কথা যদি আমরা বলি, তাহলে শব্দের গতি কঠিন মাধ্যমে সব থেকে বেশি হয়, তারপরে তরল মাধ্যমে বেশি হয়, তারপরে গ্যাস মাধ্যমে বেশি হয়। ঠিক আছে, কঠিনে সব থেকে বেশি হয়, তারপর তরল, তারপর গ্যাস। কোনটা হবে তাহলে? কোনটা হবে তাহলে? আমাদের সঠিক উত্তর হবে বায়ু। বাতাসে শব্দের গতি সব থেকে কম হবে, যেহেতু বায়ু হচ্ছে গ্যাসীয় মাধ্যম, তাই না? তো এখানে লেখা আছে দেখবে, বায়ুর মাধ্যমে শব্দের গতি 340 মিটার প্রতি সেকেন্ড। বায়ুতে শব্দের বেগ অ্যাপ্রক্সিমেট 340 মিটার প্রতি সেকেন্ড। তবে কঠিন পদার্থে এর গতি অনেক বেশি থাকে, কারণ কঠিন পদার্থে পারমাণবিক সংযোগ ঘন থাকে, পরমাণুগুলো অনেক কাছাকাছি থাকে, যার জন্যে হয়। আচ্ছা, শব্দের বেগের কথা এবার একটু বলি। শব্দের বেগ টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, তাপমাত্রার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, শব্দের বেগ এটুকু মনে রাখবে, শব্দের বেগ ইজ প্রপোর্শনাল টু রুট ওভার টেম্পারেচার। তাপমাত্রা রুট ওভারের সাথে সমানুপাতিক হয়। ঠিক আছে, তাপমাত্রা বাড়লে শব্দের বেগ বাড়ে। 332 মিটার 0 ডিগ্রিতে, একটু বেশি হলে 340 মিটার হয়ে যায়। নেক্সট, কোন মৌলটি দাহ্য নয়? এখানে কোন মৌলটি দাহ্য নয় বলো? এখানে কার্বন ডাইঅক্সাইড নেই, কার্বন আছে। হাইড্রোজেন দাহ্য পদার্থ, হাইড্রোজেন জলে, নিজে জলে। এখানে সঠিক উত্তর হচ্ছে অক্সিজেন। অক্সিজেনকে আমরা বলি অক্সিডাইজিং এজেন্ট। অক্সিজেনের কাজ হচ্ছে কোনো দাহ্য পদার্থকে জ্বলতে সাহায্য করা, কিন্তু নিজে জ্বলে না। নিজে জ্বলে না, কিন্তু অন্য পদার্থকে জ্বলতে সাহায্য করে। তো এখানে একে বলা হয় অক্সিডাইজিং এজেন্ট। ঠিক আছে, নিজে জ্বলে না, কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে। নেক্সট কোশ্চেন, কোন বিক্রিয়ায় এনজাইম মানে উৎসেচক কেবলমাত্র একটি নির্দিষ্ট সাবস্ট্রেটের সঙ্গে কাজ করে? উৎসেচক কাজ করার জন্য সাবস্ট্রেট প্রয়োজন। ঠিক আছে, উৎসেচক কাজ করার জন্য সাবস্ট্রেট প্রয়োজন। তো সাবস্ট্রেটের সঙ্গে
কোন প্রক্রিয়ার মাধ্যমে যুক্ত হয় বা কাজ করে সেই প্রক্রিয়াটাকে আমরা কি বলি? দেখো, এনজাইম নিজে কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করার আগে একটা সাবস্ট্রেট লাগে। ভাবো এনজাইমটা হচ্ছে একটা তালার মতো, এনজাইমটা হচ্ছে একটা তালার মতো, আর সাবস্ট্রেট হচ্ছে একটা চাবির মতো। সাবস্ট্রেট না হলে তালা খুলবে না, এবং একটা নির্দিষ্ট তালার একটা নির্দিষ্ট চাবি থাকে, একটা নির্দিষ্ট তালার একটা নির্দিষ্ট চাবি থাকে, সেই চাবি ছাড়া তালা খুলবে না। ঠিক তেমনি একটা পার্টিকুলার সাবস্ট্রেট ছাড়া পার্টিকুলার এনজাইম কাজ করবে না। তো সেই প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে একটা নির্দিষ্ট এনজাইম একটা নির্দিষ্ট সাবস্ট্রেটের সঙ্গে যুক্ত হয়, তাকে বলা হয় লক অ্যান্ড কি মডেল, চাবি তালা মডেল, তালা চাবি মডেল। বুঝতে পেরেছো তালা চাবি মডেলের নাম কেন হয়েছে? তালা চাবি মডেলের নাম এই কারণে হয়েছে যে একটি নির্দিষ্ট এনজাইম শুধুমাত্র একটি নির্দিষ্ট সাবস্ট্রেটের সাথে মিলে যায়। ঠিক আছে, যেমন একটি নির্দিষ্ট চাবি দিয়ে নির্দিষ্ট তালা খোলে, ঠিক তেমন একটা নির্দিষ্ট এনজাইম সাবস্ট্রেটের সাথে মিথস্ক্রিয়া করে রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয়। বোঝা গেছে? একটা পার্টিকুলার এনজাইম একটা পার্টিকুলার সাবস্ট্রেটের সঙ্গে যুক্ত হওয়ার যে পদ্ধতি, মডেল, তাকে বলা হচ্ছে লক অ্যান্ড কি মডেল, তালা চাবি মডেল। ওকে, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে কোন মৌলটি সব থেকে বেশি ইলেকট্রন গ্রাহী? কোন মৌলটি সব থেকে বেশি ইলেকট্রন গ্রাহী? বলো। এখানে আমাদের সঠিক উত্তর হবে ফ্লোরিন। ফ্লোরিন এর ইলেকট্রন গ্রাহী, ঠিক আছে, এর ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে 3.98 স্কেল, পাউলিং স্কেলে 3.98, যেটা খুবই শক্তিশালীভাবে ইলেকট্রনকে আকর্ষণ করতে সক্ষম। নেক্সট কোশ্চেন, কোন রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়? কোন রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়? বাষ্পীভবন, ঘনীভবন, দ্রবণ নাকি শোষণ? কোন রাসায়নিক বিক্রিয়ায় তাপ তৈরি হয়, তাপ উৎপন্ন হয়? বলো দেখি এটা। বলো কোনটা হবে? এখানে আমাদের সঠিক উত্তর যেটা, সেটা হবে, আচ্ছা দেখো, বাষ্পীভবন, ঘনীভবন মানে কি? ধরো কঠিন তরল গ্যাস, তুমি যত ওপরের দিকে যাবে, যত তুমি এদিকে আসবে গ্যাসের দিকে, তত তোমার তাপ শোষণ হবে, তাপ শোষণ হবে, ঠিক আছে? আর যত তুমি ওপরের দিকে যাবে তত তাপ মুক্ত হবে। তো ঘনীভবন মানে হচ্ছে, ঘনীভবন মানে হচ্ছে তরল থেকে কঠিনে যাওয়াকে বলা হচ্ছে, সরি, গ্যাস থেকে তরলে যাওয়াকে বলা হচ্ছে ঘনীভবন। তো গ্যাস থেকে তরলে গেলে তাপ মুক্ত হয়। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন বি। বোঝা গেছে? বাষ্পীভবন কেন হয়? জল তাপমাত্রার প্রভাবে বাষ্প হচ্ছে, তাহলে এখানে তাপের শোষণ হচ্ছে,
কিন্তু ঘনীভবন মানে গ্যাস তাপমাত্রা ত্যাগ করছে, গ্যাস তাপমাত্রা ত্যাগ করে তরলে পরিণত হচ্ছে, তাই একে বলা হচ্ছে ঘনীভবন। তাহলে ঘনীভবন প্রক্রিয়ায় তাপ মুক্ত হয়। ঘনীভবন কি হয়? গ্যাস যখন তরলে রূপান্তরিত হয় এবং এই প্রক্রিয়ায় তাপ কি হয়? মুক্ত হয়। ঠিক আছে, তাপ পরিবেশে মুক্ত হয়। বোঝা গেছে? প্রত্যেকে বুঝতে পেরেছো? প্রত্যেকে বুঝতে পেরেছো? নেক্সট কোশ্চেন, বলো কোন ধরনের তরঙ্গ বায়ুতে চলার সময় মাধ্যমের কণাগুলির কম্পন তরঙ্গের দিকে হয়? এখানে ছবি দিয়ে রেখেছি আমি তোমাদের বোঝার সুবিধার্থে। বায়ুতে চলার সময় মাধ্যমের কণাগুলির কম্পন তরঙ্গের দিকে হয়। দেখো, এটা হবে অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গে দেখো একটা কণা, এখানে দেখো লাল একটা কণা ডান দিকে আর বাঁ দিকে কম্পিত হচ্ছে। এই যে লাল কণা এদিকে ওদিকে কম্পিত হচ্ছে, আর তরঙ্গ সামনের দিকে যাচ্ছে, এর গতি সামনের দিকে। তাহলে তরঙ্গের গতি যেদিকে, ভালো করে বুঝবে, তরঙ্গের গতি যেদিকে সেদিকেই কম্পিত হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। আর তরঙ্গের গতি যেদিকে, তরঙ্গের গতি যেদিকে তার সঙ্গে কোনো কণা যদি লম্বভাবে কাঁপে ওপর নিচে, এই কণাটা দেখো লম্বভাবে ওপর নিচে কাঁপছে, তাকে আমরা বলবো তির্যক তরঙ্গ। ঠিক আছে, তাকে আমরা বলবো তির্যক তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গের এক্সাম্পল কি? অনুদৈর্ঘ্য তরঙ্গের এক্সাম্পল হচ্ছে সাউন্ড, শব্দ তরঙ্গ। ঠিক আছে, দড়ির টান, দড়ির টান হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। অপরদিকে তির্যক তরঙ্গের এক্সাম্পল কি? জলের ঢেউ, জলের ঢেউ, দড়ির তির্যক কম্পন, এগুলো তির্যক তরঙ্গের এক্সাম্পল। আর তড়িৎচুম্বকীয় তরঙ্গের উদাহরণ হচ্ছে আলো, এক্স রে, গামা রে, এগুলো সবই তড়িৎচুম্বকীয় তরঙ্গের এক্সাম্পল। ঠিক আছে, নেক্সট নেক্সট হচ্ছে ডিএনএ মলিকিউলের ডাবল হেলিক্স গঠন কে আবিষ্কার করেছিলেন? এটা তো খুব সহজ কোশ্চেন। ডিএনএ মলিকিউলের ডাবল হেলিক্স গঠন কে আবিষ্কার করেছিলেন? এখানে সঠিক উত্তর প্রায় প্রত্যেকেই আমরা জানি, ওয়াটসন এবং ক্রিক। ওয়াটসন এবং ক্রিক, অপশন সি হবে সঠিক উত্তর। তারা 1953 সালে এটা আবিষ্কার করেছিলেন, ওয়াটসন এবং ক্রিক। ঠিক আছে, দ্বিতন্ত্রী গঠন যেটাকে বলা হয়, ডাবল হেলিক্স গঠন মানে দ্বিতন্ত্রী গঠন। নেক্সট, কোন ধাতু সব থেকে কম ঘনত্বের অধিকারী? এদের মধ্যে কোন ধাতু সব থেকে কম ঘনত্বের অধিকারী? কোন ধাতুর ঘনত্ব সব থেকে কম?
এটা খুব সহজ অ্যান্সার, তোমরা অনেকেই ভুলভাল অ্যান্সার দিচ্ছ, কিন্তু একটু ভেবে দেখো, কোশ্চেনটা খুব সহজ। ঘনত্ব কম হলে তার পারমাণবিক সংখ্যাও কম হবে। পারমাণবিক ক্রমাঙ্ক কম হবে ঘনত্ব কম হলে। তো এখানে আমাদের সব থেকে হালকা ধাতু হচ্ছে লিথিয়াম, যার পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 3, যেটা পর্যায় সারণীর গ্রুপ 1-এ অবস্থিত, যেটাকে আমরা বলি ক্ষার ধাতু। ঠিক আছে, লিথিয়াম সব থেকে হালকা ধাতু বলা হয় না, কম ঘনত্ব, এর ঘনত্ব 0.53 গ্রাম পার সেমি কিউব। ঠিক আছে, এটা আর জলের ঘনত্ব কত বলতো? জলের ঘনত্ব হচ্ছে 1 গ্রাম পার সেমি কিউব। তাহলে বুঝতেই পারছো এটা জলের থেকেও হালকা। লিথিয়াম ধাতু জলের থেকেও হালকা। লিথিয়াম ধাতুকে যদি আমরা জলে ফেলি, লিথিয়াম ধাতু জলের উপরে ভাসবে, কিন্তু লোহা, সোনা বা তামা জলে দিলে জলে ডুবে যাবে। ঠিক আছে, নেক্সট। বলো, নেক্সট হচ্ছে পলিমারাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে কি তৈরি করা হয়? পলিমারাইজেশন বিক্রিয়ার মাধ্যমে কি তৈরি করা হয়? মনোমার, পলিমার, মৌলিক কণা, আয়ন। পলিমারাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে কি তৈরি করা হয়? এটা খুব সহজ একটা কোশ্চেন, এটা খুব সহজ একটা কোশ্চেন। পলিমারাইজেশন প্রক্রিয়া, পলিমারাইজেশন প্রক্রিয়া এটা হচ্ছে আমাদের মনোমার থেকে পলিমার তৈরির, মনোমার থেকে পলিমার তৈরির যে প্রক্রিয়া, সেটাই হচ্ছে পলিমারাইজেশন প্রক্রিয়া। তাহলে এখানে পলিমার তৈরি করা হয়। ঠিক আছে, পলিমারাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে মনোমারগুলো একত্রিত হয়ে দীর্ঘ শৃঙ্খল আকারের পলিমার গঠন করে। অর্থাৎ ছোট ছোট অণুগুলো একসঙ্গে যুক্ত হয়ে যে বড় অণু তৈরি করছে, তাকে বলা হচ্ছে পলিমার। আর এই যে বিক্রিয়া, তাকে বলা হচ্ছে পলিমারাইজেশন প্রক্রিয়া। ঠিক আছে, তাহলে এখানে অপশন বি হবে সঠিক উত্তর। বোঝা গেছে? বুঝতে পেরেছো প্রত্যেকে? নেক্সট কোশ্চেনে চলে আসছি। তাহলে বলো, কোন শক্তির রূপ বিদ্যুৎ উৎপাদনে সরাসরি ব্যবহৃত হয় না? শক্তির কোন রূপটি বিদ্যুৎ উৎপাদনে সরাসরি ব্যবহৃত হয় না? শক্তির কোন রূপটি বিদ্যুৎ উৎপাদনে সরাসরি ব্যবহৃত হয় না? তো আমরা
এখানে দেখতে পাচ্ছি যে শব্দ শক্তি, তাপ শক্তি থেকে বিদ্যুৎ তৈরি হয় কোথায়? তাপ বিদ্যুৎ কেন্দ্রে। তোমরা নিশ্চয়ই দেখেছো তাপবিদ্যুৎ কেন্দ্রে কি হয়? তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা পুড়িয়ে তাপ তৈরি করা হচ্ছে, সেই তাপ থেকে বিদ্যুৎ তৈরি হচ্ছে। তাহলে তাপ শক্তি থেকে বিদ্যুৎ হয়। রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ হয়, রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ হয়, অবশ্যই হয়। এক্সাম্পল দিতে পারবে? রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি তৈরির এক্সাম্পল দাও দেখি। না, নিউক্লিয়ার, ওটা পারমাণবিক শক্তি হচ্ছে, রাসায়নিক শক্তি হচ্ছে না। ইয়েস, ব্যাটারি, ভেরি গুড, ব্যাটারি। ব্যাটারিতে ক্যাথোড থাকে, অ্যানোড থাকে, তড়িৎ বিশ্লেষ্য থাকে, সেই রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। শব্দ শক্তি ডাইরেক্ট তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় না। যান্ত্রিক শক্তি থেকে, এটার এক্সাম্পল দাও তো। যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি উৎপাদনের একটা এক্সাম্পল দাও। অনেক ভালো ভালো এক্সাম্পল আছে, তার মধ্যে একটা দাও। কোনটা হবে? জেনারেটর, জেনারেটর, ডায়নামো, জলবিদ্যুৎ। জলবিদ্যুৎ কেন্দ্রে কি হয়? জলবিদ্যুৎ কেন্দ্রে জল ওপর থেকে পড়ে, টারবাইন ঘোরে, মানে যান্ত্রিক শক্তি, সেখান থেকে বিদ্যুৎ তৈরি হয়। ঠিক আছে, নেক্সট। বলো, কোন গ্যাসটি গ্রিন হাউস এফেক্টের মূল কারণ হিসেবে কাজ করে? কোন গ্যাসটি গ্রিন হাউস এফেক্টের মূল কারণ হিসেবে কাজ করে? সঠিক উত্তর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। আমরা জানি কার্বন ডাইঅক্সাইড হচ্ছে সব থেকে বেশি গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী। ঠিক আছে, অপরদিকে মনে রাখবে নাইট্রোজেন, অক্সিজেন এবং হাইড্রোজেন, এদের গ্রিন হাউস এফেক্ট নেই। ঠিক আছে, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, বলো কোনটি একটি বিশুদ্ধ পদার্থ নয়? বিশুদ্ধ পদার্থ নয় কোনটি? বিশুদ্ধ পদার্থ নয় কোনটি? জল, সোডিয়াম ক্লোরাইড, ব্রাশ, অক্সিজেন। কোনটি বিশুদ্ধ পদার্থ নয়? এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে ব্রাশ। ঠিক আছে, ব্রাশ। বিশুদ্ধ কাকে বলে? জল বিশুদ্ধ পদার্থ, কারণ জল মানে জলের অণু ছাড়া অন্য কিছু নেই। সোডিয়াম ক্লোরাইড মানে সোডিয়াম ক্লোরাইডের অণু, অক্সিজেন মানে সব অক্সিজেনের অণু। কিন্তু ব্রাশ হচ্ছে একটা সংকর ধাতু, ব্রাশ হচ্ছে একটা সংকর, যেটা তামা দস্তার মিশ্রণ, কিন্তু এটা যৌগিক পদার্থ, কারণ এখানে রাসায়নিক বিক্রিয়ার ফলে একত্রিত হয় না, এরা কেবলমাত্র ফিজিক্যালি মিশে থাকে, বাইরের দিকে মিশ্রণ থাকে, কিন্তু ভিতরে রাসায়নিক বিক্রিয়ার ফলে যুক্ত হচ্ছে না। রাসায়নিক বিক্রিয়ার ফলে যদি যুক্ত হতো তাহলে আমরা তাকে বিশুদ্ধ পদার্থ বলতে পারতাম। ঠিক আছে, নেক্সট, নিচের কোনটি জৈব যৌগ নয়?
নিচের কোনটি জৈব যৌগ নয়? মিথেন, গ্লুকোজ, সোডিয়াম ক্লোরাইড, ইউরিয়া। নিচের কোনটি জৈব যৌগ নয়? দেখো, জৈব যৌগ মানে জৈব যৌগের বৈশিষ্ট্য কি? জৈব যৌগ মানে কার্বন থাকবে তার মধ্যে কার্বন থাকবে। তো মিথেনের মধ্যে কার্বন থাকে, গ্লুকোজের মধ্যে কার্বন থাকে, ইউরিয়ার মধ্যে কার্বন থাকে। কিন্তু সোডিয়াম ক্লোরাইডের সংকেত হচ্ছে NaCl, এখানে কোনো কার্বন নেই। তাহলে যেহেতু কার্বন নেই তাই এরা জৈব যৌগ হবে না। ঠিক আছে, কার্বন মিশ্রিত যৌগ হলে জৈব যৌগ হবে। এখানে লেখা আছে, দেখবে। ঠিক আছে, কার্বন যৌগ নয় সোডিয়াম ক্লোরাইড কার্বন যৌগ নয়। ঠিক আছে, তাহলে মিথেন, গ্লুকোজ এবং ইউরিয়া এরা কার্বন গঠিত যৌগ বলে এরা জৈব যৌগ। নেক্সট হচ্ছে প্লাস্টিকের পুনর্ব্যবহার প্রক্রিয়ার প্রথম ধাপ কোনটি? প্লাস্টিকের পুনর্ব্যবহার প্রক্রিয়ার প্রথম ধাপ কোনটি? প্লাস্টিকের পুনর্ব্যবহার প্রক্রিয়ার প্রথম ধাপ কোনটি? গলানো, প্রক্রিয়াকরণ, সঠিক উত্তর হচ্ছে বাছাই বা ফিল্টারিং। বিভিন্ন প্রকার ডিফারেন্ট টাইপস অফ প্লাস্টিক, আলাদা আলাদা প্লাস্টিককে কি করা হয়? ফিল্টার করা হয়, বাছাই করা হয়। প্রথম ধাপ হলো বাছাই। বিভিন্ন ধরনের প্লাস্টিককে আলাদা করে জমা করা হয়, তারপর পুনর্ব্যবহারের জন্য পরবর্তী ধাপে পাঠানো হয়। বোঝা গেছে? তো প্লাস্টিক প্রক্রিয়াকরণের প্রথম ধাপ হচ্ছে বাছাই। আচ্ছা, নেক্সট, তরলের উপরিভাগ সংকোচনের প্রবণতাকে আমরা কি বলি? তরলের যে উপরিভাগ সেটা সংকোচনের প্রবণতাকে আমরা কি বলি? পৃষ্ঠতল উত্তেজনা, অভিকর্ষ, সান্দ্রতা, ঘর্ষণ। তরলের উপরিভাগের সংকোচনের প্রবণতাকে আমরা কি বলি? এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে পৃষ্ঠতল উত্তেজনা, বা এটার আরেকটা নাম আছে, এটার আরেকটা নাম হচ্ছে পৃষ্ঠটান বা সারফেস টেনশন। ঠিক আছে, সারফেস টেনশন। এর ফলে কি হয়? এটা একটা পাতলা রাবারের পর্দার মতো আচরণ করে, পাতলা রাবারের পর্দার মতো আচরণ করে। নেক্সট, এটা তোমাদের জানা উচিত। পরের কোশ্চেনটা, পৃথিবীতে সবথেকে বেশি পরিমাণে পাওয়া, প্রচুর পরিমাণে পাওয়া রাসায়নিক উপাদান কোনটি? এটা সহজ কোশ্চেন কিন্তু এটা ভুল করে। কোশ্চেন সহজ কিন্তু ম্যাক্সিমাম লোকে ভুল করবে, যেমন এখনো তোমরা ম্যাক্সিমাম ভুল করছো, এখনো তোমরা ভুল করছো। আমি পৃথিবীতে বলেছি, বায়ুমণ্ডল বলিনি। সঠিক উত্তর হচ্ছে অক্সিজেন। আমি জানি এটা হাইড্রোজেন করবে। আমি যদি পৃথিবীর বায়ুমণ্ডল বলতাম তাহলে নাইট্রোজেন, কিন্তু পৃথিবীতে প্রচুর পরিমাণে অক্সিজেন থাকে,
যেটা বায়ুমণ্ডলে থাকে 21% আর ভূত্বকে থাকে 46%। পৃথিবীতে মানে সবকিছু মিলিয়ে বায়ুমণ্ডল, ভূমণ্ডল এবং জলমণ্ডল সমস্ত কিছু মিলিয়ে কত পার্সেন্ট সব থেকে বেশি থাকে? সেটা হচ্ছে অক্সিজেন। যদি আমি শুধু বায়ুমণ্ডল বলতাম, শুধু বায়ুমণ্ডল হলে নাইট্রোজেন, কিন্তু আমি বলেছি পৃথিবীতে, তাহলে বায়ুমণ্ডল, ভূমণ্ডল এবং জলমণ্ডল সমস্ত কিছু মিলিয়ে অক্সিজেন সব থেকে বেশি পরিমাণে থাকে। নেক্সট, কোন প্রাণী সব থেকে দীর্ঘকালীন জল ছাড়া বেঁচে থাকতে পারে? দীর্ঘদিন জল ছাড়া বেঁচে থাকতে পারে দীর্ঘদিন কোন প্রাণী? এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে উট। মরুভূমির জাহাজ বলা হয়। উটের শরীর বিশেষভাবে তৈরি, ঠিক আছে। কি হয়, এরা দীর্ঘ সময় জল পান করে না, কারণ এদের দেহে যে চর্বি থাকে, ফ্যাট থেকে জল তৈরি করতে পারে। উটের দেহে যে ফ্যাট জমা থাকে, সেই ফ্যাট ভেঙে এরা ওয়াটার তৈরি করতে পারে, জল তৈরি করতে পারে। ফলে এদের শরীরে যে জলের অভাব সেটা দেখা যায় না, ঠিক আছে, অতটা দেখা যায় না, এই জন্য এরা জল ছাড়া বেঁচে থাকতে পারে। নেক্সট বলো, সহজ কোশ্চেন, পরমাণুর কোন কণাটা সব থেকে বেশি ভারী? ইলেকট্রন, নিউট্রন, প্রোটন নাকি নিউট্রিনো? পরমাণুর কোন কণাটা সব থেকে বেশি ভারী? সঠিক উত্তর হচ্ছে নিউট্রন। নিউট্রনের ভর কত? 1.675 × 10⁻⁻27 কিলোগ্রাম। আর প্রোটনের ভর কত? 1.672 × 10⁻⁻27 কিলোগ্রাম। একটা জিনিস একটু খেয়াল করো, এখানে নিউটন আর প্রোটনের ভরের পার্থক্য কোথায়? নিউটন আর প্রোটনের ভরের পার্থক্য হচ্ছে পয়েন্টের পরে 6-7 অবধি, ঠিক আছে, এটা 5, এটা 2, সামান্য ভারী। অর্থাৎ নিউট্রন প্রোটনের থেকে সামান্য ভারী। আর ইলেকট্রন হচ্ছে সব থেকে হালকা কণা, 9.11 × 10⁻⁻31 কিলোগ্রাম। অর্থাৎ এদের থেকে প্রায় 2000 গুণ হালকা, ঠিক আছে, 1837 গুণ, 1037 নয়। নেক্সট বলো, তাহলে এখানে দেওয়া আছে সব। পৃথিবীর সব থেকে কঠিন প্রাকৃতিক পদার্থ কোনটি? সব থেকে কঠিন প্রাকৃতিক পদার্থ কোনটি? সব থেকে প্রাকৃতিকভাবে পাওয়া সব থেকে কঠিন পদার্থ হীরা। আর এমনি ল্যাবে তৈরি করা সব থেকে কঠিন পদার্থ হচ্ছে বোরন কার্বাইড।
কিন্তু প্রাকৃতিকভাবে প্রকৃতি থেকে আমরা যেটা ডাইরেক্ট পাই সেটা হচ্ছে তোমার হীরা। ঠিক আছে, ডায়মন্ড সব থেকে প্রাকৃতিকভাবে পাওয়া কঠিন পদার্থ। মনে থাকবে, বোরন কার্বাইডটাও মনে রেখো। নেক্সট একটা সহজ কোশ্চেন, মানুষের শরীরের কোন অঙ্গটি হরমোন নিঃসরণ করে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে? এটা তো আমাদের অগ্নাশয়, আমরা জানি অগ্নাশয় থেকে ইনসুলিন আর গ্লুকাগন বেরোচ্ছে, যারা একটা বাড়ায় একটা কমায়, তাই না? নেক্সট কোশ্চেন বলো, নিচের কোনটি একটি এককোষী প্রাণী? এটা খুব সহজ কোশ্চেন, এটা হবে আমাদের ব্যাকটেরিয়া। ঠিক আছে, এটার পিছনে সময় দেব না। নেক্সট বলো, মানব দেহের কোন হাড়টি সব থেকে বেশি দীর্ঘ? মানব দেহের কোন হাড়টি সব থেকে বেশি দীর্ঘ এবং সব থেকে বেশি মজবুত, সব থেকে বেশি কঠিন, সব থেকে বেশি শক্ত হাড় এবং সব থেকে মজবুত হাড়? যেটা হচ্ছে ফিমার, উরুর হাড়। ঠিক আছে, এটা কোথায় থাকে? এটা আমাদের এই পেলভিস থেকে শুরু হয়ে আমাদের হাঁটু অবধি বিস্তৃত থাকে। পেলভিস থেকে হাঁটু অবধি বিস্তৃত থাকে এই হাড়টা। এটা সব থেকে দীর্ঘ এবং এটা সব থেকে মজবুত একটা হাড়। ঠিক আছে, ফিমার মনে রাখবে, দীর্ঘ এবং মজবুত। থাই বোন। নেক্সট, নিচের কোন প্রাণীর 4টি হৃৎপিণ্ড থাকে? এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে অক্টোপাস। ঠিক আছে, অক্টোপাস হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, মাছেদের অক্সিজেন সংগ্রহের জন্য কোন অঙ্গটি ব্যবহার করা হয়? মাছেরা অক্সিজেন সরবরাহের জন্য কোন অঙ্গ ব্যবহার করে? মাছেরা অক্সিজেন সংগ্রহের জন্য কোন অঙ্গ ব্যবহার করে? মাছেদের গিল থাকে বা বুক গিল থাকে, ফুলকা। ফুসফুস তো মানুষের থাকে। ঠিক আছে, গিলের মাধ্যমে মাছ বাতাস থেকে অক্সিজেন শোষণ করে এবং কার্বন ডাইঅক্সাইড নিষ্কাশন করে। অপশন এ হবে এখানে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট বলো, পরের কোশ্চেন বলো, কোন প্রাণীটি স্তন্যপায়ী নয়? কোন প্রাণীটি স্তন্যপায়ী নয়? এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, কচ্ছপ। ঠিক আছে, কচ্ছপ এরা স্তন্যপায়ী নয়। নেক্সট কোশ্চেন, কোন হাড়টি মানুষের হাতের কবজির সঙ্গে যুক্ত? কোন হাড়টি মানুষের হাতের কবজির সঙ্গে যুক্ত থাকে? বলো, স্ক্যাপুলা, ফিমার, রেডিয়াস, হিউমারাস। কোন হাড় মানুষের হাতের কবজির সঙ্গে যুক্ত থাকে? সঠিক উত্তর হচ্ছে রেডিয়াস। রেডিয়াস হাড় কোথায় থাকে? এই যে আমাদের কনুই থেকে হাতের কবজি অবধি এই যে হাড়টা থাকে, এটা হচ্ছে রেডিয়াস। লাল রং দিয়ে দেখানো আছে, আমাদের হাতের কনুই থেকে কবজি অবধি রেডিয়াস। ঠিক আছে, ওকে। নেক্সট, আমাদের মস্তিষ্কে কটি প্রধান লোব বা ভাগ আছে? মস্তিষ্কে
প্রধান কটি ভাগ আছে, কটি লোব আছে? 3টি, 4টি, 5টি নাকি 6টি? আমাদের মস্তিষ্কে টোটাল 4টি লোব আছে না, মস্তিষ্কের অংশ হচ্ছে 3টি কিন্তু লোব হচ্ছে 4টি। কি কি? ফ্রন্টাল লোব, প্যারাইটাল লোব, টেম্পোরাল লোব এবং অক্সিপিটাল লোব। ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল, 4টে লোব। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। মানব দেহের কোন অঙ্গটি টিস্যুর পুনরুদ্ধার করতে সক্ষম? টিস্যু পুনরুদ্ধার করতে পারে কোন অঙ্গ? ফুসফুস, লিভার, হৃৎপিণ্ড, বৃক্ক। মানুষের দেহের কোন অংশটি টিস্যুর পুনরুদ্ধার করতে সক্ষম? মানুষের দেহের কোন অংশটি টিস্যুর পুনরুদ্ধার করতে সক্ষম? তো এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে লিভার। ঠিক আছে, লিভার মানুষের দেহে এমন একটি অঙ্গ যা নিজে পুনরুদ্ধার করতে সক্ষম। লিভারের কোনো অংশ অপসারণ করা হলে কিছু সময় পরে নিজে পুনরায় বৃদ্ধি পায়। ঠিক আছে, লিভার হবে এখানে আমাদের সঠিক উত্তর, ফুসফুস নয়, লিভার। নেক্সট, কোন প্রাণীর দেহে শীতল রক্ত থাকে? শীতল রক্ত বিশিষ্ট প্রাণী। এটা তো সহজ উত্তর, এটা সাপ হবে, তাই না? সাপ। নেক্সট বলো, কোন প্রাণীর রক্তে হিমোগ্লোবিন থাকে না? এখানে কোন প্রাণীর রক্তে হিমোগ্লোবিন থাকে না? কাঁকড়া। হিমোসায়ানিন থাকে, নীল রঙের রক্ত দেখা দেয়, তাই না? নেক্সট বলো, কোন অঙ্গটি মানুষ এবং অন্যান্য মেরুদণ্ডী প্রাণীদের শরীরে ভারসাম্য রক্ষা করে? কোন অঙ্গটি মানুষ এবং অন্যান্য মেরুদণ্ডী প্রাণীদের শরীরে ভারসাম্য রক্ষা করে? এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে সেরিবেরাম। ঠিক আছে, মস্তিষ্কের একটা অংশ যেটা ভারসাম্য রক্ষা করে, সেরিবেলাম। ঠিক আছে, কোন মস্তিষ্কের কোন অংশে থাকে এটা? এটা মস্তিষ্কের কোন অংশে থাকে? পিছনের দিকে, লঘু মস্তিষ্কে। ঠিক আছে, ওকে। তো আজকে তাহলে এই অবধি থাকলো, নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো প্রত্যেকে। ঠিক আছে, পরের ক্লাসে আবার দেখা হবে। ওকে।